কি করে বলবো তোমায় পর্ব ৫। ভ্যাপসা গরমের একটু মুক্তি পেতে ধরণীতে নেমে আসে বাড়িধারা। কোচিং থেকে বাড়ি ফেরার পথেই আঁখি সেই বৃষ্টির সম্মুখীন হয়। তার মনে দোলা দেয় ভালো লাগার ছোঁয়া। রিকশাতে বসে সে দু হাত মেলে দেয়, বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দেয় তার সমগ্র তনু মুখ। সে খিলখিলিয়ে হেসে ওঠে, অনুভব করে বৃষ্টির প্রতিটি স্পর্শকে, আনন্দের খেলায় মেতে ওঠে তাদের সাথে। মাঝে মাঝে নিজেও বিন্দু বিন্দু পানির ফোঁটা স্পর্শ করে, যেন এটা তার কাছে কোনো মনোমুগ্ধকর একটা কাজ। খুশিতে তার মুখ প্রতুজ্জ্বলিত হয়, জ্বলজ্বল করে ওঠে তার নেত্রযুগল। আখির এসব কাণ্ড দূর থেকে কেউ লক্ষ্য করে, অতঃপর সেও চলে যায় নিজের গন্তব্যে। আখি আজ ভিজে নিয়ে একাকার হয়ে বাড়িতে আসে। ড্রয়িং রুমে প্রবেশ করা মাত্রই তার পা জোড়া থমকে যায়। শুকনো ঢোক গেলে সে, তার আব্বু সোফায় বসে নিউজ পেপার পড়ছেন। সে যতদূর জানে তার আব্বু সন্ধ্যার পরে ফেরার কথা, কিন্তু আজকে এত তাড়াতাড়ি ফিরে এসেছেন কেন সেটাই বুঝল না। আখি তার আব্বুর অগোচরে ধীর গতিতে এগিয়ে সিঁড়ি বেয়ে উঠতে যায়, কিন্তু না, সে পারে না। পারবে কি করে? ড্রয়িং রুম পেরিয়ে তো সিঁড়ি বেয়ে উঠতে হবে, আর ড্রয়িং রুমে যারা উপস্থিত থাকবে তাদের মুখাপেক্ষি হবে না, সেটা কি হয়? এভাবে ভিজে বাড়ি ফিরছো কেন? বৃষ্টি যখন হচ্ছে তোমার উচিত ছিল অপেক্ষা করা। এভাবে ভিজে আসার কারণটা আমি বুঝলাম না। আখি একটু আমতা আমতা করে বলে, আসলে আব্বু, রিকশাতে আসছিলাম তো, আর তখন ঝুম বৃষ্টি নামে, কিছু বুঝে ওঠার আগেই ভিজে যায়। ও, যাও ফ্রেশ হয়ে নাও, নইলে অসুস্থ হয়ে যাবে। আর এবার থেকে নিজের খেয়াল রাখবে। আমি চাই না তোমাদের মনোরঞ্জনের জন্য তোমরা অসুস্থ হয়ে পড়ো, কারণ তোমরা কি কি করতে পারো সেটা আমি জানি। আখি আর কিছু বলে না, দুটো পায়ে সেখান থেকে কেটে পড়ে। ঘরে গিয়ে দুটো ফ্রেশ হয়ে নেয়। বৃষ্টিতে ভেজা নিয়ে তার আব্বু যে বেশি কিছু বলেনি তাতেই সে স্বস্তি পাচ্ছে, কারণ এর আগের বার আখি ইচ্ছা করে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছিল, আর তারপরেই বাঁধে ধুম জল। টানা 15 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারেনি। জুবায়ের খানের মতো শক্ত মনের মানুষও আখিকে দেখে ভয় পেয়ে যাচ্ছিলেন। তারপরে যখন আখি সুস্থ হলো, জুবায়ের খান তখন তাকে ঝাড়ি দিতে ভুললেন না, বকলেনও ইচ্ছা মতো। তারপর থেকে আখি আর বৃষ্টিতে ভেজেনি। তবে আজকে কেন জানি সে নিজেকে সামলাতে পারেনি, মন চেয়েছে আর ভিজেছে বৃষ্টিতে। আখি ফ্রেশ হয়ে তার বোনের ঘরে উঁকি মারে, দেখে তার বোন খাটের উপর উপুড় হয়ে শুয়ে আছে আর গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছে। আখি তার বোনের ঘরে প্রবেশ করে, তার পাশে বসে বলে, ভাইয়ার কথা ভাবছিস? হঠাৎ করে কেউ কথা বলায় সাজি চমকে ওঠে, শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসে, তবে আখিকে দেখে জোরে নিঃশ্বাস ছাড়ে। তুই কখন এলি? যখন তুমি তোমার মজনুর কথা ভেবে ভেবে হাসছিলে, আমি তখনই এসেছি। মোটেও আমি কারো কথা ভেবে হাসছিলাম না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। যাই হোক, আমি কিন্তু তোর উপর রেগে আছি। তুই আমার থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে গেলি, বঞ্চিত করলি আমাকে। সাজি একটু ঠিকঠাক হয়ে বসে, বোনের হাতের উপর নিজের হাত রেখে বলে, বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না, আর কিছু লুকাবো না তোর থেকে, এবারের মতো মাফ করে দে। ঠিক আছে, তবে যাই বলিস, দুলাভাই কিন্তু সেই হ্যান্ডসাম, তোর সাথে দারুণ মানিয়েছে। ওর মনটাও খুব ভালো, ঠিক ওর মতোই, একদম স্বচ্ছ। এখন থেকে এত প্রশংসা পরে কি হবে তাহলে? যেটা সত্যি সেটাই বললাম। হ্যাঁ, এই আপু, তুই বলছিলিস ভাইয়ার বাড়ির সবাই নাকি তোকে দেখতে চেয়েছে, ওই বাড়িতে যেতে বলেছে, তো কবে যাচ্ছিস? ডিপার্টমেন্টের অনুষ্ঠানের দিন যাব ভাবছি। মানে? এটা আমাকে সামিরি বলেছে, কারণ ওই দিন বাড়ি ফিরতে দেরি হলেও আব্বু কিছু বলবে না, আর আমি চাইলে শাড়ি পরে যেতে পারবো। যেহেতু প্রথমবার ওই বাড়িতে যাব, তাই শাড়ি পরে গেলে ভালো হয়, কিন্তু অন্যদিকে তো সেটা সম্ভব না। আম্মুকে ম্যানেজ করে নিলেও আব্বু যদি জানতে পারে তাহলে আর রক্ষা থাকবে না। এমনিতেও আজকাল আব্বু কেমন আমাদের উপরে নজরে নজরে রাখছেন, তুই হয়তো খেয়াল করিসনি, তবে আমি খেয়াল করেছি। আর এখন তো মনে হয় আমাদের উপর আরও বেশি নজর রাখবেন। কারণটা শিমু আপা আর জালাল ভাইজানের জন্য।
সেই সত্যি শিমু আপার জালাল ভাইজানের জন্য খুব কষ্ট হচ্ছে। ভালোই তো বেশি ছিল, একসাথে বাকিটা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু আব্বু কি করলো? ওনার দাম্ভিকতা বজায় রাখলো। কি হতো ওদের ভালোবাসা মেনে নিলে? দুজনেই তো এখানেই থাকতো, এখন যেমন আছে, শুধু পার্থক্য থাকতো দুজন স্বামী স্ত্রী রূপে জীবন কাটাতো। সাজে মনটা খারাপ করে ফেলে। আগত ঝড়ের পূর্বাভাসে কথা ভেবে বুকটা মোচড় দিয়ে ওঠে, গলা শুকিয়ে আসে। ক্ষণিকের আনন্দ সে ভুলতেই বসেছিল যে তার আব্বু ভালোবাসার বিরোধী। সাজের এই আধার হয়ে আসা মুখের দিকে তাকিয়ে আখি বলে, মন খারাপ করিস না আপু, সব ঠিক হয়ে যাবে। সামির ভাইয়া যেহেতু বলেছেন উনি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তারপরেও যদি আব্বু না মানেন তাহলে? যদি অন্য জায়গায় আমার বিয়ে দিতে চান, তখন কি হবে আখি? কিচ্ছু হবে না, আমরা সবাই তো আছি। তুই আগে থেকেই এসব ভেবে মন খারাপ করিস না। আখির কথায় সাজি স্বস্তি পায়। এখন আর তার মনে হচ্ছে এসব প্রেম ভালোবাসায় না জড়ালেই বুঝি ভালো হতো। অন্তত দিন শেষে কষ্ট তো পেতে হতো না। কিন্তু ভালোবাসা কি আর বলে কয়ে হয়? সে তো হয়ে যায়। ওদের কথার মাঝে শিমু আসে সাজির ঘরে, হাতে তার পাস্তার দুটো প্লেট। দুই বোনের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও তোমরা। আখি শিমুকে বেডের উপর বসতে বলে, কিন্তু সে বসে না, বলে, অনেক কাজ আছে ছোট আপা, পরে বসবো। আরে রাখো তো তোমার কাজ, আগে আমার কথা শোনো, তারপরে নিচে যাবে। আখি বারবার জোর করায় শিমু বেডের উপর বসে পড়ে। সাজি জহুরি চোখে পরখ করতে থাকে শিমুকে। এই দুটো দিনে শিমুর চোখ মুখ কেমন জানি শুকিয়ে গেছে, চেহারার সজীবতা হারিয়েছে। তুমি ঠিক আছো শিমু আপা? সাজির কথায় সেদিকে তাকায় শিমু, মৃদু হেসে জানায়, ঠিক আছে। খারাপ থাকার তো কোনো কারণ নেই বড় আপা, সত্যিই কি তাই? শিমু কিছু বলে না। সত্যি বলতে সে ভালো নেই। দুদিন ধরে সে জালালকে মাত্র একবার দেখেছে। ইশারায় শুধু একটাই কথা বলেছে, আর কথা হয়নি। এই বিরহে যে সে মেনে নিতে পারছে না, তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। অসহ্য পীড়া ঘায়েল করছে বারবার। কিন্তু কিছুই যে করার নেই। যে বাড়ির মানুষগুলো তাকে আশ্রয় দিয়েছে, তার ভালো মন্দের খেয়াল রেখেছে, সেই বাড়ির কর্তার বিরুদ্ধে যাবে? পারবে না সে, কিছুতেই না। তাতে যদি সারা জীবন এই বিরহ যন্ত্রণায় ভুগতে হয়, তাও ভুগবে। কি ভাবছো শিমু আপা? সাজির কথায় শিমুর টনক নড়ে। সে মাথা নাড়িয়ে বলে, না না, কিছু ভাবছি না। জালাল ভাইজানের জন্য মন খারাপ? শিমু হেসে বলে, মন খারাপ হয়তো একটু পরিমাণ, তবে দুঃখ নেই জানো, কারণ আমি জানি আমার জালাল আমাকে খুব ভালোবাসে। এক হতে পারবো না তো কি হয়েছে? ভালোবাসা তো আছে, আর সেটা থাকবে সারা জীবন। অনেকে তো বিয়ে করে একসাথে থাকে, কিন্তু সবার মাঝে কি ভালোবাসা থাকে? সবাই কি সুখী হয়? হয় না। কেউ কেউ তো বাধ্য হয়ে সংসার করে, কেউ আবার একতরফা ভালোবাসার জোরে সংসার করে যায়, কেউ আবার সমাজের চোখে নিজের অবস্থান ঠিক রাখতে সংসার করে যায়। সবাই কি ভালোবাসে? আমি হয়তো ওকে নিজের করে পেলাম না, তবে আমি জানি সে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর এর থেকে বড় সুখ আমার কাছে কিছুই হতে পারে না। এই সুখটুকু নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, তবে এটা ঠিক, আমার কষ্ট হবে, জালালের শূন্যতা সারা জীবন অনুভব করব। তবে খাঁটি ভালোবাসার জোরে হয়তো নিজেকে সামলে নেব। মনের মাঝে না পাওয়ার শূন্যতাটা থাকলেও, বিচ্ছেদের কষ্ট থাকলে বিশ্বাসঘাতকতা তো নেই। এটাই কম কিসের? সাজিয়ার আঁখি অবাক দৃষ্টিতে চেয়ে আছে শিমুর দিকে। তার প্রতিটা কথা যেন তাদের কান ভেদ করে বক্ষস্থলে পৌঁছেছে। আঁখি মুগ্ধ হয়ে শিমুর ভালোবাসার কথা শোনে। মানুষ এভাবেও কাউকে ভালোবাসতে পারে? সেও কি পারবে কাউকে ভালোবাসতে? নিজের সবটা দিয়ে পারবে তাকে আগলে রাখতে? নিজের কষ্ট থাকলেও কি তার মুখে হাসি ফোটাতে পারবে? আঁখি হঠাৎ করে ভাবনার অন্য জগতে পৌঁছায়, তবে তার ধ্যান ভাঙে সাজির কথায়। তুমি জালাল ভাইজানকে এত ভালোবাসো? কতটা ভালোবাসি জানি না, তবে সে ছাড়া আমার জীবন পুরোটাই শূন্য। হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যেতে পারে, তবে একটা জিনিস কি জানো তো, অনেক সময় সারা পৃথিবীর সুখ এনে দিলেও কারো শূন্য হয়তো পূর্ণ হবে না। আবার সারা পৃথিবীর সুখ না এনে কেবল একটা মানুষ এনে দিলেই
মানুষ এই সারা পৃথিবীর সুখ পেয়ে যেতে পারে। সাজি মনে মনে সহমত পোষণ করে শিমুর কথায়। সত্যি তো তাই। তার কাছেও তো স্বামীর তেমনটাই। তবে সে নিজের পরিবারকেও ভালোবাসে, কিন্তু তার বাইরে যদি সে কাউকে ভালোবেসে থাকে নিঃসন্দেহে সেটা স্বামীর, তার প্রিয়তম। তোমার জালাল ভাইজানের সাথে কথা বলতে মন চাইছে না? মন চাইলে কি আর সম্ভব হয় ছোট আপা? হয় না। সে আমাকে ইশারায় আজ রাতে দেখা করতে বলেছে, কিন্তু আমি না করে দিয়েছি। কি দরকার বড় সাহেবের বিরুদ্ধে যাওয়ার? নিজেদের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে চাই না। তুমি বেশি বোঝো। আখির কণ্ঠে স্পষ্ট বিরক্তি বেশ। জালাল ভাইজান তোমার সাথে দেখা করতে চাইছে মানে তুমি আজ দেখা করছো? এসব তুই কি বলছিস আখি? আব্বু যদি জেনে যায়? আখি কণ্ঠে মেজাজ নিয়ে বলে, তোর ভাঙা রেডিও একটু বন্ধ করবি? সেই সকাল থেকে শুনে যাচ্ছি, আব্বু যদি জেনে যায়, আব্বু যদি জেনে যায়। জেনে যায় যাবে, একদম বেশি কথা বলবি না, একটু সাহসী হ। সিনেমাতে দেখিস না মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, কত পরিস্থিতির মোকাবেলা করে, আর তুই ভিতুর ডিম। আখির কথায় সাজি চুপ হয়ে যায়। আখি শিমুর দিকে ফিরে বলে, আজ রাতে আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করব। চিন্তা করো না, আব্বু জানতে পারবে না। কিন্তু উফ, আবার কিন্তু কেন? বেশি কিন্তু কিন্তু করলে কিন্তু আব্বুকে বলে জালাল ভাইজানের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। আখির কথা শুনে শিমু আর সাজি দুজনেই আঁতকে ওঠে। এই আখি কি পাগলের মতো কথা বলছিস? তাহলে শিমু আপাকে বলো আমার কথা মেনে নিতে। শিমু তো কিছুতেই আখির কথা মানতে নারাজ, কিন্তু আখির জোরাজুরিতে বাধ্য হয়ে সে যে রাজি হলো। ওকে, তাহলে রাত 11টার সময় আমরা বাইরে যাব। তুমি জালাল ভাইজানের সাথে কথা বলবে, আমি আর আপু তোমাদের পাহারা দেব, কেমন? শিমু বিজ্ঞের মতো মাথা নাড়ায়। তবে তার ভয় কাটে না। তবুও দেখা করার লোভে সেও রাজি হয়ে যায়। কথা শেষে শিমু চলে যায় নিচে। সাজির রুম থেকে যায় সাজি আর আখি। সাজি বসে বসে শিমুর বলা কথাগুলোই ভেবে যাচ্ছিল। তখনই আখি বলে, আপু, আজ কিন্তু আমি তোর রুমেই থাকবো। সাজি বোনের কথায় হেসে বলে, ঠিক আছে থাকিস। শুধু থাকবো না, আমাকে তোর আর ভাইয়ার প্রেম কাহিনী শোনাতে হবে। কিভাবে প্রেমে পড়লি, কে প্রথম ভালোবাসলো, সবটাই শুনবো। আচ্ছা, সব গল্প করব তোর সাথে। আচ্ছা আপু, ধরো আব্বু তোমাদের সম্পর্ক মেনে নিলেন না। আখির কথায় সাজি আটকে ওঠে। আরে ধরার কথা বললাম। ধরো আব্বু মানলেন না, ভাইয়াকে কি করবে তখন? ও তো মরেই যাবে আখি। আখির ভুরু কুঁচকে আসে। মরে কেন যাবে? লড়বে ভালোবাসার জন্য। মরলে কি আর তোকে পেয়ে যাবে? জানি না, আমি শুধু জানি ওকে ছাড়া বাঁচব না, ও আমাকে ছাড়া বাঁচবে না। উফ, কি প্রেম, কি প্রেম! তুমিও প্রেমে পড়ো, তখন বুঝবে। প্রেম আর আমি ইম্পসিবল। ওসব প্রেম ভালোবাসা তোমাদের জন্য বৎস, আমার উপর পোষাবে না। আমি তো ডিরেক্ট বিয়ে করব। অমন সবাই বলে, দেখবি তুইও একদিন কারু প্রেমে ধপাস করে পড়ে হৃদয় ভেঙে ফেলবি। তাকে ছাড়া কিছুই ভাবতে পারবি না। শয়নের স্বপনে শুধু সেই থাকবে। আখো কিছু বলে না, ভাবে সত্যিই কি কেউ থাকবে? সত্যিই কি সে কাউকে ভালোবাসবে? আখি নিজেকে প্রশ্ন করে, কিন্তু ফলস্বরূপ কোনো উত্তরই সে পায় না। রাত 11টা। জুবায়ের খান আর রুবাইয়া বেগম খেয়ে শুয়ে পড়েছেন, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। আখি, সাজি আর শিমু পা টিপে টিপে বাইরে আসে। দরজার বাইরে থেকে আস্তে করে বন্ধ করে দেয়। জালাল বাগানের সাইডে একটা বাড়িতে থাকে। সেখানে দুটো রুম আছে, রান্নাঘর নেই, কারণ ওর খাবার এই বাড়ি থেকে সে পেয়ে থাকে, তাই আলাদা করে রান্নার কোনো প্রয়োজন পড়ে না। তবে সে একটা গ্যাসের ব্যবস্থা করে রেখেছে, আর রেখেছে প্রয়োজনীয় কিছু সামগ্রী। মন চাইলে কিছু বানিয়ে খেয়ে নেয়। সব সময় কি আর রুবাইয়া বেগমকে কষ্ট দেওয়া যায়? উনিও তো সারাদিন কাজ করেন। জালাল বাগানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। দূর থেকে আবছা আলোয় সে আখিদের দেখতে পায়। তার দু চোখ প্রজ্বলিত হয়ে ওঠে। ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি। শিমু ও জালালকে দেখে নিজের অন্তর জুড়ায়। আখি আর সাজি শিমুকে জালালের সামনে দাঁড় করায়। এই নাও, তোমার প্রিয়তমাকে এনে দিলাম। এবার যত ইচ্ছা কথা বলো, আমরা যাই। বলেই আখি সাজিকে নিয়ে দরজার কাছটায় চলে যায়। জালাল একভাবে তাকিয়ে থাকে তার প্রিয়সীর পানে। বক্ষ জুড়ায় নিজের। শিমুর নজর মাটির দিকে।
হঠাৎ করে জালালের প্রশ্নে সচকিত তাকায়। কেঁদেছিস? শিমু পিটপিট করে চায়, মাথা নেড়ে বোঝায় না, সে কাঁদেনি। কার কাছে মিথ্যা বলছিস? আমার কাছে? আমি সত্যিই কাঁদিনি। তাহলে তোর চোখ কেন বলছে তুই কেঁদেছিস? বেহায়া চোখ আজকাল ভুল ভাল বলে। সব জিনিসই কি নজর দিতে হয়? জালাল আরও কিছু বলতে যায়, কিন্তু তার আগেই শিমু কেঁপে ওঠে থরথরিয়ে। সেও ভয় পায়, শুনতে পায় জুবায়ের খানের কণ্ঠস্বর। সাজি মির্গি রুগীর মতো কাঁপতে থাকে। রেগে রেগে বলে, হলো তো, আব্বু এসে গেছে। এবার আমরা ধরা পড়ে যাব। সব হয়েছে তোর জন্য। এখন যদি আব্বু শিমু আপা আর জালাল ভাইজানকে এখানে দেখে নেয় কি হবে ভাবতে পারছিস? আখি নিজেও ভয় পেয়ে আছে, তবে বাইরে সেটা রেশ ফুটিয়ে তোলে না। তাকে এখন ভয় পেলে চলবে না, ব্যাপারটাকে সামলাতে হবে। জুবায়ের খান বাড়ির গেটের দরজা খুলে বাইরে আসেন। দেখেন তার দুই মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আখি তাকে বলছে, দেখ আপু, ওই তারাটা কি সুন্দর, তাই না? আর ওর পাশেরটা, ওটাও সুন্দর। সুন্দর তো অবশ্যই, কিন্তু এখন ঘরে চল। আব্বু আমাদের এখানে দেখলে খুব বকবে। বকবে কেন? আমাদের ঘুম আসছিল না বলেই তো তারা দেখতে এসেছিলাম। বাইরে হাওয়া খেতে এসেছি। ভেতরে যা গরম, এতে বকার কি আছে? তবুও চল, রাতে এভাবে বাইরে বের হওয়া ঠিক না। ঠিক আছে চল। ওরা পাশ ফেরার আগেই জুবায়ের খান সেখান থেকে চলে যান। মেয়েদের প্রথমে এখানে দেখে ওনার ভুরু কুঁচকে আসে, কিন্তু ওদের কথা শুনে উনি নিজেও ভেবে নেন ওরা গরমের জন্যই বাইরে এসেছে, তাই ব্যাপারটাকে আর বেশি ঘাটলেন না। মাঝে মাঝে মানুষকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। বেশি বাঁধনের মধ্যে রাখলে মানুষ বকে যেতে পারে। বাইরে ছাড়া পাওয়ার তীব্র আকুতি তাদের খারাপ পথে চালনা করতে পারে। তাই তো জুবায়ের খান আর কিছু বললেন না, চলে গেলেন নিজের রুমে। উনি যেতেই আখি আর সাজি একটু পরই শব্দ করে হেসে দেয়। যাক, তাদের প্ল্যানিং কাজে দিয়েছে। সাজি বোনের দু কাঁধে চাপড় মেরে বলে, এই না হলে আমার বোন, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আরে আমি হলাম অ্যাডভোকেট জুবায়ের খানের একমাত্র ছোট মেয়ে, আমার তো বুদ্ধি থাকবেই। বলেই সে হাসে। অতঃপর বলে, তোর ব্যাপারটাও ঠিক সামলে নেব, দেখিস। ততক্ষণে গাছের পেছন থেকে জালাল আর শিমু বেরিয়ে আসে। শিমু দৌড়ে চলে আসে আখিদের কাছে। জালালের কাছেও বিদায় জানায়। তাতে অবশ্য জালাল একটু কষ্ট পায়, কারণ সে তো তার প্রিয়তমার সাথে কথা বলার সুযোগই পায়নি। আর না পেরেছে নিজের আখি জুড়াতে। কিন্তু কি আর করার, বড় সাহেব জেগে আছেন, মানে এখন তাদের ফেরা উচিত। অনেক হয়েছে দেখা করা, এখন চলো তোমরা। আমি আগেই বলেছিলাম এখানে আসবেও না, কিন্তু তোমরা শুনলে না। আমি সব সামলে নিয়েছি শিমু আপু। শিমু আর কিছু বলে না, পিছন ঘুরে একবার জালালের দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করে। আখি আর সাজিও তার সঙ্গে সঙ্গে ভেতরে যায়। আখি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মূলত সে তার আব্বুকে জাগ্রত অবস্থায় দেখে ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল আজই বুঝি শিমু আপু আর জালাল ভাইজান ধরা পড়ে যাবে, আর শাস্তিস্বরূপ শিমু আপাকে পাঠিয়ে দেওয়া হবে তার মামার বাড়ি। তবে এমন কিছু না হওয়ায় সে মনে মনে বেশ খুশিই হয়। শুকরিয়া আদায় করে সৃষ্টিকর্তার কাছে, আর দোয়া করে যাতে শিমু আপা আর জালাল ভাইজানের ভালোবাসা অক্ষত থাকে। সময় বহমান, ঘড়ির কাঁটা টুংটাং করে জানান দিচ্ছে সময়টা রাত 12টা। দূর থেকে ভেসে আসছে দু একটা গাড়ির শব্দ, আর থেকে থেকে ভেসে আসছে নাম না জানা কীট পতঙ্গের ডাক। সাদ সবেমাত্র বাড়িতে ফিরেছে। ডুপ্লিকেট চাবি দিয়ে গেটের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভেতরে যেতেই থমকে দাঁড়ায় সে। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ডাইনিং টেবিলের নিকট। ধীর কণ্ঠে ডাকে, আম্মু। জানাতুল বেগমের সবে চোখটা লেগে এসেছিল। ছেলের ডাকে তিনি ধরফরিয়ে উঠলেন। রিল্যাক্স, আমি। আচ্ছা, তুমি কি আমার কোনো কথা শুনবে না? কতবার বলেছি রাতে এভাবে আমার জন্য অপেক্ষা করবে না। তোর সব কথা শুনবো না, এখন যা, ফ্রেশ হয়ে আয়। আমি খাবার গরম করছি। বলে জান্নাতুল বেগম কিচেনে খাবার গরম করতে চলে গেলেন। কারণ তিনি যদি এখন ছেলের কথা শোনা শুরু করেন, তাহলে তার আর খাওয়া হবে না। নানান কথা এখানেই সময় নষ্ট করে ফেলবে। তার থেকে বরং ফ্রেশ হয়ে আসুক, যা শোনার তখনই না হয় শুনবে। সাদ নিজের আম্মুর পানে কিছুক্ষণ তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামে। দেখে জান্নাতুল বেগম টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছেন। সাদ গিয়ে টেবিলে বসে। জান্নাতুল বেগম তার দিকে খাওয়ার এগিয়ে দেন।
আর নিজেও খেতে বসেন। কাল থেকে আমার জন্য আর অপেক্ষা করবে না আম্মু। কাল থেকে নতুন কেউ অপেক্ষা করবে বুঝি? জান্নাতুল বেগমের কথায় সাদের ভুরু কুঁচকে আসে, চোখ ছোট ছোট করে বলে, নতুন কেউ অপেক্ষা করবে মানে? মানে তুই তো বললি, এমনভাবে আমাকে অপেক্ষা করতে বারণ করলি, আমি ভাবলাম অন্য কেউ হয়তো অপেক্ষা করবে। সে হয়তো তোর জীবনে এসে গেছে, আর আমার অপেক্ষা প্রহর বুঝি শেষ হলো। কী সব ভ্যালুলেস কথা বলো আম্মু। জান্নাতুল বেগম চুপ থাকলেন, কিছুক্ষণ পরে আবার বলা শুরু করলেন, সারা জীবন কি এইভাবেই থাকার পরিকল্পনা করেছিস? কোনভাবে? এভাবে একা। একা কোথায়? তোমরা তো আছো। তুমি আছো, আব্বু আছে, ভাই আছে, বাড়ির বাকিরা আছে, আর কাকে চাই তোমার? তুই খুব ভালো করেই জানিস আমি কার কথা বলছি। তুমি যার কথা বলছো তাকে ভুলে যাও। আমি চাই না আমার গোছানো জীবনে কেউ এসে তাকে অগোছালো বানাক। আমি নিজের মতো থাকতে ভালোবাসি। নিজের ইচ্ছা মতো লাইফ লিড করি। সেখানে বাইরের কারোর জায়গা নেই। আমরা সারা জীবন থাকবো না সাদ। একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তখন তোর কি হবে? সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সবার আগে আমার মৃত্যু হোক সাদ। জান্নাতুল বেগম চিৎকার করে উঠলেন, একদম বাজে কথা বলবি না। সব সময় তোর এসব বাজে কথা। আচ্ছা, আর বলবো না, শান্ত হও। কিন্তু জান্নাতুল বেগম শান্ত হন না, শুধু নিজেকে একটু ধাতস্থ করে বলেন, দিন শেষে সবার একজন ভালোবাসার মানুষের প্রয়োজন হয় সাদ, যে তাকে ভালোবাসবে, আগলে রাখবে, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে, নিজের জীবনের বিনিময়েও তাকে রক্ষা করবে। তুমি তো আছো। আমার কথা ছাড়, আমি আর থাকার কথা বলছি না। আমি আমার থাকার কথা বলছি না। আমি অন্য কারোর কথা থাকার কথা বলছি, যার জীবনে তুই হবি প্রথম প্রায়োরিটি। ভালোবাসা। কেউ কেন নিজের জীবনের আনন্দ ছেড়ে আমার জীবনে বন্দী হতে চাইবে? হয়তো প্রথম প্রথম ভালো লাগবে, পরে অধৈর্য হয়ে যাবে আমার ব্যবহারে। তুমি তো জানোই আমি কেমন। আমাকে আমার মতো করে কেউ ভালোবাসবে না আম্মু। আর আমি চাইও না কেউ বাসুক। আমার দ্বারা ওসব বিয়ে ভালোবাসা হবে না। আমার কি ইচ্ছে করে না বৌমা নিয়ে সংসার করার? সেই আশা তো তোমার ছোট ছেলে পূরণ করছে। তাকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। আব্বুর সাথে আজকেই কথা হয়েছে আমার। আর বড় ছেলে, তার কি হবে? তার জীবনে কেউ আসবে না? না, আসবে না। আর না আমি কাউকে আসতে দেব। জান্নাতুল বেগম পুনরায় হতাশ হলেন, তবে ছেলের কথায় দমলেন না। কিয়ারা? জান্নাতুল বেগম আর কিছু বলতে পারলেন না। ছেলের গরম চাহনি তিনি চুপ হয়ে যান। ওই মেয়ের নাম তুমি নিবে না আম্মু? কিন্তু মেয়েটা তো খারাপ না, তোকে ভালোবাসে। ভালোবাসার কি বোঝে ও? কতটুকু বয়স ওর? ওর বিয়ের বয়স হয়ে গেছে, আর তুই বলছিস ও ভালোবাসা বোঝে না? বুঝলেও আমার কিছু করার নেই। আমি ওকে শুধু নিজের বোন ভাবি। সেটাই মেনে এসেছি, আর সারা জীবন সেটাই ভেবে যাব। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ওকে আমার জন্য কিভাবে পছন্দ হলো? না মানে মেয়েটা ভালো, তোকে ভালোবাসে তাই। যেই আমাকে ভালোবাসবে তাকেই আমার জন্য পছন্দ করবে? যদি তেমনটা বলিস তাহলে না, কারণ আমি তোর জন্য এমন একটা মেয়ে চাই যার মনটা হবে অনেক স্বচ্ছ, সম্পর্কের গুরুত্ব যার কাছে অনেক দামি, সর্বোপরি তুই যার কাছে সব থেকে মূল্যবান হবি। তোকে ভালোবেসে যে সারাটা জীবন খুশি খুশি কাটিয়ে দিতে পারবে। আর তার থেকে যেটা জরুরি সেটা হচ্ছে আমার ছেলে তাকে ভীষণ ভালোবাসবে। আজকে যাকে নিয়ে আজকে যে নিয়ে করবে করবে না করছে, একদিন সেই ছেলেই ওই মেয়েকে নিজের ভালোবাসায় বন্দি করতে এই বাড়িতে বউ হিসেবে নিয়ে আসবে, মর্যাদা দিবে তার ভালোবাসার। তবে এটাও ঠিক, কেয়ারা মেয়েটা খারাপ নয়। তোর পছন্দ নয় সেটা আলাদা ব্যাপার। তবে যদি আমার কথা বলিস তবে আমি বলবো সে তোর জন্য সঠিক নয়। এটা আমার মনে হয়। কেন হয় সেটা আমি নিজেও জানি না। তুই চাস তুই চাই তোর জীবনে ভালোবাসার কেউ আসুক, তোকে ভালোবাসুক। তাহলে তো বলতে হয় তোমার এই আশাটা আমি পূরণ করতে পারলাম না। আমি অপেক্ষায় থাকবো। সৃষ্টিকর্তার লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার মন বলছে তোর জীবনেও কেউ আসবে যে তোকে ভালোবাসায় ভরিয়ে দেবে। সাদ আর কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে। খাওয়া শেষে সে নিজের আম্মুকে বলে, কাল থেকে তোমাকে যেন জেগে থাকতে না দেখি। যতদিন বিয়ে না করবি আমি এইভাবেই জেগে থাকবো। অসুস্থ হলেও তোর জন্য অপেক্ষা করব আম্মু।
কেন জেদ করছো? নিজের শরীরের খেয়াল তো রাখতে হবে বলো। আমার শরীর নিয়ে যদি এতই তোর চিন্তা হয় তাহলে বিয়ে কর। বিয়ে করে বউ নিয়ে আয়। আমিও বৌমার হাতের সেবা নিয়ে তৃপ্তি লাভ করি। আর সে তোর জন্য জেগে বসে থাকুক, তখন আমি নিশ্চিন্তে ঘুমাবো। সাদ বিরক্ত হয়, বারবার এক কথা, তবুও কিছু বলে না। নিজের রুমে চলে আসে, শব্দ করে দরজা বন্ধ করে। জান্নাতুল বেগম সেদিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলেন। বড় ছেলেকে নিয়ে ওনার যত চিন্তা, কবে যে একটা বাঁধনে তাকে বাঁধতে পারবে সেটাই ওনাকে বারবার ভাবায়। চলবে ইনশাআল্লাহ।